এই ডামি নির্বাচনের পরে দেখা যাচ্ছে যে সবকিছু যেন একদম নিস্তব্ধ হয়ে গেছে, কোনো শোরগোল নেই, কোনো আওয়াজ নেই। তো এর পেছনে আবার আমরা যদি কারণ খুঁজতে যাই, আমরা দেখতে পারবো যে বিএনপির ভেতরেই কিন্তু অসংখ্য সমস্যা রয়েছে, যেগুলো নিয়ে আসলে আমাদেরকে কথা বলা উচিত বলে আমি মনে করি। কারণ আপনি দেখুন, আমির খসরু মাহমুদ তার মতো একজন নেতা, যিনি এত বড় স্থায়ী কমিটির একজন সদস্য, বিএনপির এত সিনিয়র একজন নেতা, তার বিষয়টা একটু খেয়াল করুন আপনি, যে এই ভদ্রলোক, তার এত এত ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, এই গত 15 বছরে তার কোন ব্যবসা প্রতিষ্ঠানটি এই সরকারের আক্রোশের শিকার হয়েছে? আপনি কি একটা খুঁজে বের করতে পারবেন? আপনি পারবেন না। তার প্রতিটা ব্যবসায়িক কার্যক্রম খুব সুন্দরভাবে, চমৎকারভাবে চলেছে। যেখানে বিএনপির তৃণমূলেরও অনেক নেতাকর্মী রয়েছে যারা তাদের ঘর ছাড়া, বাড়ি ছাড়া, এবং যারা তাদের ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু শেষ হয়ে গেছে, যারা রিক্সা চালায়, এরকম অনেক উদাহরণ আছে। ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, তারা এখন রিক্সা চালায়, ঠেলা গাড়ি চালায়, তারা জীবিকা নির্বাহ করছে। আর সেখানে আমির খসরু মাহমুদের মতো একজন নেতা, তার এত এত ব্যবসা প্রতিষ্ঠান সব বহাল তবিয়তে আছে, তার কিচ্ছু হয়নি, তার কোনো সর্বনাশ হয়নি এই গত 15 বছরে, এবং তিনি খুব বহাল তবিয়তে আছেন। আপনি মির্জা আব্বাসের মতো স্থায়ী কমিটির একজন সদস্য, তার কথা যদি বলেন, মির্জা আব্বাস ঢাকা ব্যাংকের ডিরেক্টর। তার ব্যাংকটার কথা আপনি চিন্তা করেন, যেখানে সরকারের এতগুলো ব্যাংক এখন, যেগুলো ব্যাংকিং সেক্টরে একটা অরাজকতা চলছে, অনেকগুলো ব্যাংকের মধ্যে মার্জার হচ্ছে। আপনি দেখুন তো, মির্জা আব্বাসের ব্যাংকের কোনো ক্ষতি হয়েছে, কোনো সমস্যা হয়েছে? তার ব্যাংক কিন্তু বহাল তবিয়তে আছে, এবং এই সরকারের শাসনামলে তার কিচ্ছু হয় নাই। আপনি ইশরাকের বাংলা ভিশনের কথাই ধরুন, বিএনপির আমলে লাইসেন্স পাওয়া একটা টিভি চ্যানেল, বা ফালুর এনটিভির কথাই ধরুন, বিএনপির আমলে লাইসেন্স প্রাপ্ত একটি টিভি চ্যানেল। এই টিভি চ্যানেলগুলো বিএনপির পক্ষে কি ভূমিকা রেখেছে গত 15 বছরে? কোনো ভূমিকা রাখেনি। তো এদের যে মালিক পক্ষ, তাতে যে ফালু বা ইশরাক, তারা এই চ্যানেলগুলো কোন কাজে ব্যবহার করছে? তারা সরকারের ডিরেকশনে, ডিজিএফআই ডিরেকশনে, যা যা প্রেসক্রিপশনে, যা যা অতিথি এনে অনুষ্ঠান করতে হবে, টকশো করতে হবে, ওইভাবেই তারা চালাচ্ছে। অর্থাৎ বিএনপির জন্য কোনো ভূমিকা কিন্তু তাদের চ্যানেলগুলো রাখতে পারছে না। বিএনপির নিজেদের একটা মুখপাত্র আছে, দৈনিক দিনকাল নামে একটা পত্রিকা, যেখানে বিএনপির পক্ষে তারা প্রোপাগান্ডা চালাবে। সেই পত্রিকার কয়জন পাঠক তারা তৈরি করতে পেরেছে বলুন? কোনো সার্কুলেশন নেই, ওই পত্রিকা কেউ পড়েও না। তাহলে এই পত্রিকা বের করে লাভটা কি? বিএনপির মিডিয়া সেল নামে একটা মিডিয়া সেল রয়েছে, যার কাজ হচ্ছে তারেক রহমান বা বিএনপিকে নিয়ে যখন কেউ অপপ্রচার করবে, সেটাকে কাউন্টার দেওয়া। আপনি আমাকে বলুন যে গত 15 বছরে তারা কোন বিষয়টাতে কাউন্টার দিতে পেরেছে? এই যে প্রায় সময় যে বলা হয়, যে তারেক রহমানকে বলা হয় যে তারেক রহমান খাম্বা তারেক, খাম্বার মাধ্যমে তিনি দুর্নীতি করেছেন, এটা যে একটা কত বড় অসত্য। তারেক রহমান তো খাম্বার মাধ্যমে এক পয়সাও দুর্নীতি করে নাই। পুরো খাম্বা প্রজেক্ট থেকে সবচেয়ে বড় বেনিফিশিয়ারি ছিল জেমকন গ্রুপ, এবং ওই জেমকমের কাজী সাহেদ, তার মাধ্যমে এখানে 500 কোটি টাকা তারা টেন্ডারে কাজ পেয়েছিল, যেটা আমি আমার একটা স্পেশাল রিপোর্টের মাধ্যমে প্রমাণ করে দিয়েছি, যেখানে কোনো ধরনের দুর্নীতি তারেক রহমান করেননি। কিন্তু তারেক রহমানকে এই যে বছরের পর বছর ধরে যে অপবাদ দেওয়া হয় খাম্বা প্রজেক্টের নামে, বিএনপির একটা এই মিডিয়া সেল থেকে একটা কাউন্টার দেওয়া হয়েছে? আজ পর্যন্ত দেওয়া হয়নি। তারেক রহমানকে বলা হয় যে তারেক রহমান নাকি লুৎফুজ্জামান বাবরকে নিয়ে বসুন্ধরা গ্রুপের সাথে নাকি তারা 100 কোটি টাকা চাঁদাবাজি করেছিল, এবং করে নাকি তারা এই সাব্বির হত্যা মামলায় সাব্বিরকে তারা পার পাইয়ে দিয়েছিল। কত বড় একটা মিথ্যা বানোয়াট অভিযোগ, যেখানে আমরা জানি যে সাব্বির হত্যা মামলার রায় এই সরকারের আমলে হয়, এবং এই সরকারের আমলে এই ফজলেনুর তাপস, তিনি মোটা অঙ্কের টাকা খেয়ে রায়কে প্রভাবিত করে সাব্বির সহ সকলকে বেকসুর খালাসের ব্যবস্থা করেন। তো এই যে তথ্যগুলো যে বিকৃতি করে বিএনপিকে অপপ্রচার করা হচ্ছে, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে, এগুলোকে বিএনপি কখনো কাউন্টার দিতে পেরেছে? পারেনি। বিএনপি কখনো তাদের ভেতরে যে এই আমির খসরুর মতো লোকগুলো রয়েছে, বা মির্জা আব্বাসের মতো লোকগুলো রয়েছে, যারা এই দলটার ক্ষতি করছে, তাদের বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে? নেয়নি। আজকে এগুলো না করতে করতে এই দলটি, আপনি দেখুন যে এত জনসমর্থন থাকার পরেও, এত জনপ্রিয়তা থাকার পরেও, সেটাকে কাজে লাগিয়ে একটা জোরদার আন্দোলন করতে পারছে না। তো জনগণের মধ্যে একটা প্রশ্ন, যে আসলে বিএনপি কার হয়ে খেলছে? বিএনপি কি ইচ্ছা করে এই কাজগুলো করছে? বিএনপি কি ইচ্ছা করে আমাদের যে গণতান্ত্রিক আশা আকাঙ্ক্ষা, এটার পেছনে ছুরি মারছে? এ ধরনের প্রশ্ন কিন্তু দেখা দিচ্ছে। এবং তারেক রহমান কেন এই যে আমির খসরু বা মির্জা আব্বাসের মতো যেসব দালাল রয়েছে, বা ইকবাল টুকুর মতো যেসব দালাল রয়েছে, যারা বিএনপির আন্দোলনকে নস্যাৎ করছে, বা আব্দুল আওয়াল মিন্টুর মতো যারা সরকারের এজেন্ট রয়েছে, তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা তারা নিচ্ছে না? তো এই যদি হয় বিএনপির মতো একটা দলের অবস্থা, এই দলকে দিয়ে আমরা কি আশা করতে পারি? আমরা আদৌ কি কোনো পরিবর্তন দেখব? এই যে যেভাবে চলছে, সিচুয়েশন যেভাবে যেদিকে যাচ্ছে, আপনি কি কোনো আশা দেখেন? আপনার মন্তব্য জানতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের দর্শক শাহেদ আলী সাহেব, নাকি ওনার নাম? মুক্তার আলী। মুক্তার আলী ভাই, অসংখ্য ধন্যবাদ। এবং আপনি অত্যন্ত সুন্দরভাবে কিছু ব্যক্তির নাম এবং প্রতিষ্ঠানের নাম করে, এবং আপনি যে ক্রিটিকটা করলেন, আমি আপনাকে ধন্যবাদ দিই। এই যে আমি সামগ্রিকভাবে কিছু কথা বলি, আপনি তো কিছু বললেন।
আমি ব্যক্তিগতভাবে এখন মনে করি বাংলাদেশের এত বড় রাজনৈতিক সমর্থন থাকা একটি রাজনৈতিক দলের ভার বহন করা বর্তমান বিএনপি নেতৃত্বের টোটালি অযোগ্য। এ টু জেড টপ নেতৃত্ব আমি মনে করি। কারণ তাদের কোনো কৌশল, তাদের কোনো রকমের আপনার যোগ্যতা, এই 180 কোটি মানুষের দেশের যেখানে 100% আপনি বলতে পারেন বিএনপি সাপোর্টার, এই মানুষগুলাকে গণতান্ত্রিক আশা 18 কোটি, 180 কোটি না, 18 কোটি। 18 কোটি, 180 মিলিয়ন বলতে যাচ্ছে, হ্যাঁ 180 মিলিয়ন মানুষ বা 18 কোটি মানুষের যে আপনি দেশের যে নেতা, যে নেতৃত্ব, যে রাজনৈতিক দল, যার সাপোর্টার আমরা বলতে পারি মেজর সাপোর্টার, যারা তাদেরকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা এই দলের এই নেতৃত্বের নাই, একদম নাই। ভেরি ওপেনলি আমরা বলতে চাই। কারণ আপনি এই যে খুবই লজ্জার সাথে আপনি যখন কালকে আমাকে বলছিলেন যে আমরা কি নিয়ে ডিসকাস করতে পারি, বিশ্বাস করেন আমি বাংলাদেশের রাজনীতি নিয়ে, বাংলাদেশের গণতন্ত্র নিয়ে, বাংলাদেশের আইনের শাসন নিয়ে আমরা যে এখানে চিৎকার চেঁচামেচি করি বা আমাদের মতো আরো প্ল্যাটফর্মে যে চেঁচামেচি করি, বিএনপির কোনো কার্যক্রম নাই যে বাংলাদেশে এত বড় একটা ডিক্টেটর, এত বড় একটা ফেসিস্ট রেজিম, এই যে আজকে 4টা টার্মে, এখন 20 বছর হবে এই টার্ম শেষ হলে, যে বাংলাদেশের গদি দখল করে আছে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, 100% মানুষের বিরুদ্ধে, এবং বাংলাদেশের সকল প্রতিষ্ঠান ধ্বংস করে, তাদের কোনো কার্যক্রম নাই। এবং তারা কতগুলা প্রেস কনফারেন্স করে আপনার এই নয়াপল্টন অফিসে আর মাঝে মাঝে ওই যে গুলশান অফিসে। এই যে অসভ্যামী বিএনপির, এই যে অযোগ্যতা, অথর্ব, এবং আমি বলবো দে আর অল ইডিয়েটস। আপনার এই যে আপনি তো এখানে এই প্রসঙ্গটা আপনি আনলেন, একজন জার্মান ফিলোসফার ছিল ফ্রান্স কাফকা, উনি বলছিল, আজকে আমি এটা না বলে পারতেছি না, মানে দলটাকে আমরা অনেক পছন্দ করি, রাষ্ট্রপতি জিয়া, উনি বলছিলেন ওয়ান ইডিয়েট ইজ ইডিয়েট, ওয়ান ইডিয়েট, টু ইডিয়েটস আর টু ইডিয়েটস, বাট 10,000 idiots is a political party. ফ্রেঞ্চ কাফকার এটা তার একটা বিখ্যাত বইতে উনি এই কথাটা বলছেন। তাহলে এই যে 10,000 idiots এর দলে আমি মনে করি পরিণত হয়েছে বিএনপি। এই যে ইডিয়েট গুলা যেগুলো আপনি নাম বললেন, তাদের কোনো লজ্জা নাই, তাদের কোনো শরম নাই। তারা বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের বিএনপি কর্মীদেরকে গ্রাসরুট লেভেলে গণতন্ত্র ফেরত আনবে বলে তাদেরকে যে রাস্তায় নামাইলো, বাংলাদেশের এই যে কর্মীগুলা যে আজকে তাদের মান সম্মান, ইজ্জত, ধন দৌলত, চাকরি, ব্যবসা, মা বাবা, আত্মীয় স্বজন, তাদেরকে মানুষ যে আজকে সমাজে সম্পূর্ণরূপে একদম নিকৃষ্ট প্রাণী হিসেবে পরিণত করলো, বিকজ অফ দেয়ার failed strategy. They are duffers. All are the bogus people that are leading BNP in Bangladesh. এখন এদেরকে মানে একটা নেতৃত্ব যখন ব্যর্থ হয়, they should go. তারা পরবর্তী নেতৃত্বের কাছে আপনার এই নেতৃত্ব হস্তান্তর করবে, কিন্তু তাদের লজ্জা শরম কিছু নেই। আমি এগুলার সবাই এখন ভাড়াটিয়া নেতৃত্ব বলি। ভাড়াটিয়া মানে বুঝছেন তো, যারা অরিজিনালি রাষ্ট্রপতি জিয়ার বিএনপি বা ছাত্র রাজনীতি ধারণ করে নাই, যারা জিয়ার রাজনীতি বুঝে না, অন্যান্য দল থেকে আসছে, তারাই এখনো বিএনপির স্ট্যান্ডিং কমিটি, বিএনপির এই ভাইস চেয়ারম্যান গুলো এখনো দখল করে আছে। উইথ অল রেসপেক্ট টু দেম, দোজ আর রিয়েলি গুড, এক্সেপশন আছে, 5, 10, 20% হইতে পারে, বাকিটা সব ভাড়াটিয়া নেতৃত্ব। এদের কাছে জিয়াউর রহমানের এসেন্স, জিয়াউর রহমানের যে মূল যে বাংলাদেশি জাতীয়তাবাদ, দেশপ্রেম এবং সাহসের যে ভূমিকা, এগুলো কিচ্ছু নাই। এই যে আপনি বললেন না যে একটা জগদ্দল পাথর, মনে হয় জানি সবকিছু নর্মাল, এটা ভালো নির্বাচন হয়েছে, আজকে মাত্র 3 মাসের মধ্যে দেখেন সবকিছু নর্মাল হয়ে গেছে। তাহলে কেমনে হবে? আমেরিকার দিকে তাকায়, যুক্তরাষ্ট্রের দিকে, এই যুক্তরাজ্যের দিকে তাকায়, ইউরোপিয়ান ইউনিয়ন তাকায়, তোমাকে কলা ছিল্লা খাওয়াই দিবে। এই ছিল্লা কলা এই মার্কা নেতা যারা এখন মহাসচিব থেকে শুরু করে স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান, যত নেতা আছে অযোগ্য, অতর্ব, ইডিয়েট, স্টুপিড, ইউ মাস্ট গো, এভরিওয়ান শুড গো। তারেক রহমান সাহেব, আপনার উপর সবকিছু বর্তাবে। আমরা গতবারও, আপনি যদি ক্রিটিক যদি পছন্দ না করেন, উই আর ক্রিটিক, আমরা আপনার ভালোটা ভালো বলবো, খারাপটা খারাপ বলবো। আপনি এই অযোগ্য অতর্ব নেতৃত্ব বদলান না কেন? দলের কনফারেন্স করেন না, দলের কোন নেতা, মানে কেন? এইসব 80-90 বছরের বুড়াদেরকে এখন কি জন্য রাখছেন?
অথর্ব অযোগ্য, সাহস নাই, সবগুলো হচ্ছে কাওয়ার্ড। আপনি কি কারণে 28 অক্টোবরের কি আপনি ব্যাখ্যা চাইছেন আপনার নেতৃত্বের কাছে? তারা যে স্টেজ ছেড়ে পালাইছে কুকুরের মতো, কেন তারা স্টেজ ছেড়ে পালাইছিল সেই দিন? মহাপল্টনের স্টেজ থেকে চলে গিয়ে বাংলাদেশের রাজনীতিতে 12টা বাজে দিল, বাংলাদেশের ইলেকশনটা হাসিনাকে করতে দিল, সবগুলো দালালে পরিণত হয়েছে। দালাল না হলেও মানুষ দালাল তাদেরকে বলবে। চলো জেলে গেলে কি ভালো? আপনার জেলখানায় গেছি, আমি অ্যারেস্ট হয়েছি, এটা তো আপনি ইচ্ছে করে অ্যারেস্ট হইতে পারেন। আমি ব্যক্তিগতভাবে কারো নাম বলতে চাই না, আমি বলবো টপ নেতৃত্ব A to Z ইউ আর রেসপন্সিবল। কারণ আপনাদের সাহসের বিকল্প কিছু নাই। আপনি যত লেখাপড়া দেন, যত সুন্দর লেকচার দেন, আপনি যত সাংগঠনিক দক্ষতা আপনার থাক, নাথিং উইল কম্পেয়ারেবল উইথ কারেজ। আপনাদের জিয়াউর রহমানের দল এটা বিপ্লবী দল, এটা সাধারণ কোন রাজনৈতিক দল না, মাথায় রাখতে হবে। 7ই নভেম্বর 1975-এর বিপ্লব সংগঠিত না হলে বিএনপির সৃষ্টি হতো না। বিএনপি ইজ এ রিভলিউশনারি পার্টি। বিএনপির এসেন্স যারা বুঝে না তারা এখন বিএনপি নেতৃত্ব দেয়। এবং এই যে আমাদের মোক্তার আলী সাহেব যে কথাটা বললেন, এইটা হচ্ছে হাজার হাজার লাখ লাখ মানুষের কথা। আজকে আপনাদের কি কৌশল হইতো? আপনারা কি এখন ওই যে প্রেস কনফারেন্স আপনাদের হবে? আপনারা একটা পারেন নাই, ভালো কথা, আপনার এক্সপেরিয়েন্স, আপনি ব্যর্থতা আমি বলবো না, এটা আপনার অভিজ্ঞতা। আপনার অভিজ্ঞতা থেকে আপনি ধাপে 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 আগামী 6 মাসে বা 1 বছরে একটা আন্দোলন দানা বাঁধানোর জন্য আপনাদের কি করে? আপনার ঘরে বসে আছেন কেন? আঙ্গুল চুষেন কেন বসে বসে ঘরের ভিতরে? এই যে আপনারা যে সো কল্ড গান্ধীবাদী রাজনীতি করছেন, হ্যাঁ, যুক্তরাষ্ট্র আপনাদের স্যাংশন দিয়ে আপনাদের একদম খাওয়াই দিবে, মানে ছুল্লা কলা খাওয়াই দিবে আপনাদেরকে। সে ছুল্লা কলাতে খাওয়াই দেন। এখন কলা আপনারা ছিলে তারপর খান। এই যে আজকে বাংলাদেশের মানুষকে যে আমরা যে দেখলাম, যে আপনি কি জানেন যে প্রতিদিন এই নেতাকর্মীরা, তৃণমূলের নেতাকর্মীরা হাজারে হাজারে আপনার এই প্রতিটা মামলায় হাজিরা, মামলা তো একটাও যায় নাই, হাজিরা দিতে, তাদের জমি বেচা, গরু বেচা, ধান বেচা, হাওলাত করা, ব্যবসা বাণিজ্য বন্ধ কইরা, চাকরি বন্ধ কইরা, তারা যে এই যে সপ্তাহে 1বার 2বার 3বার যে হাজিরা, এক একজনের 10টা 20টা 50টা 100টা 200টা, যেমন যে হাবিবুন নবী সোহেলের মতো একজন এত মানে মারকুটে টাইপের একজন নেতা এবং এত জনপ্রিয় একজন নেতা হাবিবুন নবী সোহেল, তার বিরুদ্ধে তো একদম পুরা গিনিস বুকে নাম লেখার মতো এতগুলো মামলা করা হয়েছে। এবং এখন যেটা সর্বশেষ জানলাম যে একটা মামলায় নাকি তাকে আটক করাও হয়েছে, এখন তিনি কারাগারে আছেন। না এই হচ্ছে অবস্থা। হাবিবুন নবী সোহেল তো বড় নেতা, তার বিরুদ্ধে 500-700 মামলা আছে। আমি বলতেছি আপনি ওয়ার্ড লেভেলে, ইউনিয়ন লেভেলে যান না, মানে আমি বলতে চাচ্ছি A to Z। এই যে হাবিবুন নবী সোহেলের কথা বললেন, তারা এখন নেতাগিরি করবে, তাদের স্ট্যান্ডিং কমিটি আসার কথা। এই যে শহীদুদ্দিন চৌধুরী এনি তারা আসবে, এই যে আমি বললাম রিজভি আসবে, এইসব বুড়াগুলাকে বাদ দেয় না কেন? এগুলো কি করবে? এরা করবেটা কি? মানে এখনো মানে এই বাতিল বা অকেজো মালগুলোকে নিয়ে দলটা সাজানো হচ্ছে, এখন যদি বিএনপি এখনো যদি সাহস না দেখায়, তাহলে আমি মনে করি, মানে আমার অত্যন্ত কষ্ট হচ্ছে কথাটা বলতে, এই যে বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সমর্থিত দলটা কোন আস্থা করে নিয়ে যাবে এই অথর্ব অযোগ্য এইসব মানে কি বলবো নপুংসক এর নেতৃত্ব, এইসব মানে তাদের ন্যূনতম যাদের সাহস নেই, একমাত্র সাহস না থাকার কারণে বিএনপির আজকে এই পরিণতি হয়েছে বলে আমি মনে করি। এদেরকে অবিলম্বে, তারেক রহমান সাহেব, আপনি জিতলেও আপনার গায়ে যেমন পালক লাগবে, সব দায় দায়িত্ব আপনাকে নিতে হবে। আপনার আশেপাশে যেসব কুলাঙ্গাররা আছে তাদেরকেও লাথি মারেন, নেতৃত্ব বদলান। আমরা আর চেয়ে ভালো ভাষা ব্যবহার করতে পারতেছি না। আপনি নেতৃত্ব বদলান এবং আপনার আশেপাশের লোকজনকেও বদলান। আপনি বাংলাদেশের 18 কোটি মানুষের প্রতিনিধি, আপনি, আপনার পিতা প্রেসিডেন্ট ছিলেন বাংলাদেশের, আপনার মা প্রধানমন্ত্রী ছিলেন 3 বারের। আপনি সেরকম একজন মানুষ যে পৃথিবীতে 8-10 জন আছে কিনা সন্দেহ, যার মা এবং বাবা দুজনই সরকার প্রধান রাষ্ট্রপতি। শুধু তাই না, তারা বাংলাদেশের জনপ্রিয়তম ব্যক্তি, এক এবং 2 নম্বর ব্যক্তি, এবং আপনিও সেই নেতৃত্বে আছেন এবং আপনাকে আমরা এখনো আস্থায় রাখতে চাই। কিন্তু আপনি যদি এরকম যদি একদম এই যে এই মানে কচ্ছপের গতিতেও না,
যদি আপনি না চলেন এবং আপনি যদি এগুলো দেখেও না দেখার ভান করেন এবং আপনি যদি 70, 80, 90 বছর বুড়াদেরকে যদি এখনো ওই যে তাদেরকে আমি আপনাকে অসম্মান করতে বলতেছি না, কিন্তু আপনি যদি এইসব অথর্ব এবং ন্যূনতম সাহস যাদের নাই তাদেরকে দিয়ে যদি আপনি নেতৃত্ব চালাতে চান, তাইলে এই 2024 সালে 23 সালে যেই 2022-23-এ যেই নেতৃত্ব আপনি যেই নেতা কর্মীদেরকে বের করতে পারছেন, তাদেরকে আর বের করার মতো তারা আর বের হবে না আপনার ডাকে, মাথায় রাখতে হবে। কারণ আপনি তাদেরকে বারবার আমি বলবো আপনি ধোঁকা দিচ্ছেন, কারণ আপনি নেতৃত্ব দিতে আপনি অপারগতা মানে প্রকাশ করছেন, অথবা প্রমাণিত হয়েছে ইউ আর এ ফেইল্ড লিডারশিপ আপনি সৃষ্টি করছেন বাংলাদেশে। এইসব ফেইল লিডারশিপ দিয়ে আর হবে না। চেঞ্জ একদম একদম টোটাল ওভারহোল করতে হবে, এগুলো দিয়ে হবে না। আপনি নতুন নেতৃত্ব আনেন, এই যে রিজবি, রিপন, দুদু, এই যে সোহেল, এনি, এই যে এই নেতৃত্ব যারা যারা কমিটেড, যারা ইয়াং এখনো আছে, তাদের বয়সে 50, 60, 70 হয়ে যাচ্ছে, নেতৃত্ব দিবে কখন তারা? এদেরকে আনেন আমি মনে করি, এবং যাচাই বাছাই করে আনেন। অযোগ্য, অথর্ব এবং ক্র্যাপ ডেইজের মানুষকে দিয়ে, এবং সর্বোচ্চ আমি সবসময় বলবো সাহস যার নাই তাকে দিয়ে নেতৃত্ব কোনোদিন হবে না, এদেরকে সরান। অসংখ্য ধন্যবাদ।